আমরা দেখছি পশ্চিম বাংলায় এবং যে ভোট পরবর্তী সন্ত্রাসে রক্ত ঝরেই চলেছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে চলেছি। বিষয়টা যদি ব্যাখ্যা করেন। ভোটের পরে সন্ত্রাস রক্তপাত কথাটা ঠিক নয়। ভোটের আগে থেকেই সন্ত্রাস রক্তপাত ঘটানোর পরিস্থিতি তৈরি করা হয়। আমার দল যদি না জেতে তাহলে আমি বুঝিয়ে দেব, অন্য দলকে যারা ভোট দিয়েছে তাদেরকে বুঝিয়ে দেবো, রক্তপাত ঘটিয়ে তাদের উপরে হিংসা নামিয়ে এনে বুঝিয়ে দেবো আমার দলকে সর্বস্ব মনে না করার শাস্তি এটা। এটা আমাদের দেশে যে ভোট প্রক্রিয়া, গণতান্ত্রিকতা, তার সম্পূর্ণ বিরোধী চিত্র। এটাকে আমি, আমার ভাষা নেই নিন্দা করার কোনো ভাষা আমি খুঁজে পাই না। আমি মনে করি এর থেকে নিন্দনীয় কাজ আর হয় না। এই যে লড়াই, ভোটকে লড়াইয়ে পরিণত করা এবং তারপরে সন্ত্রাস নামিয়ে আনা। একেবারেই ম্যাম, যে চিত্রগুলো একের পর এক উঠে আসছে, আমরা দেখছি অন্তঃসত্ত্বা মহিলা এবং তাকেও লাথি মারার অভিযোগ উঠছে এবং হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। রীতিমতো দিনহাটা 2 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। কি বলবেন? এটার একটা সংকীর্ণ দিক আছে, দৃষ্টিভঙ্গির দিক আছে। সেটার দিকে আগে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সকলের। মেয়ে মানেই হচ্ছে মা, মেয়ে মানেই হলো ঘর সংসার দেখবে, সংসারের সব কাজ করবে, বাচ্চাদের লালন পালন করবে। মেয়ে মানেই সন্তানকে গর্ভে ধারণ করবে। এগুলো সবটাই মেয়েদের এমন কতগুলো প্রতিবন্ধকতার দিক তুলে ধরা হয়, সেটার আমি বিরুদ্ধতা করি। কেননা মেয়ে মানে কেবল এইগুলো নয়, এইগুলো বরং বলা যায় মেয়েদের শক্তি, তারা এগুলো করতে পারে। একজন অন্তঃসত্ত্বা মায়ের শক্তিটা কোথায়? মেয়ে হোক ছেলে হোক, তাকে সেই মা গর্ভে ধারণ করে। দেশবাসী, প্রতিটি দেশবাসী সেটা মনে রাখা উচিত। অন্তঃসত্ত্বা একজন মহিলা, তিনি একজন মানুষ এবং মানুষকে পৃথিবীতে আনার যে প্রধান ভূমিকা, সেই ভূমিকাটি তিনি পালন করেন। তার গর্ভে তাকে লালন পালন করেন 10 মাস 10 দিন ধরে, বা তার বেশি বা তার কম সময় ধরে। সেই দিকটাকে আমরা গুরুত্ব দিই না। দিলে কিন্তু এই অন্তঃসত্ত্বা মহিলার স্থান সবার উপরে হয়ে যায়। আমরা এখানে কি করছি? করুণা। অন্তঃসত্ত্বা মহিলা অর্থাৎ একজন অসহায়া মহিলা, যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন যখন, তার উপর অত্যাচার, সেটা নিন্দনীয়। আমি এভাবে দেখি না। একজন অন্তঃসত্ত্বা মহিলা, তার যে প্রধান ভূমিকা, তিনি পৃথিবীতে সন্তানকে জন্ম দেন, পুরুষ নারী নির্বিশেষে প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করেন। তার উপর অত্যাচার, তার সঙ্গে আমি সমানভাবে বলবো একজন পুরুষ মানুষ যিনি অন্তঃসত্ত্বা হন না, তার উপরে যে অত্যাচার, তাকে ধরো টুকরো টুকরো করে কেটে মেরে ফেলা হচ্ছে, যেহেতু সে বিরোধী দলের সমর্থক। এরকম বহু জায়গায় ঘটছে, মুহূর্তে মেরে ফেলছে কারণ বিরোধী দলের সমর্থক, অন্য দলের সমর্থক, আমার দলের সমর্থক নয়। আমি মেরে ফেলতে কুণ্ঠিত হই না। সুতরাং অন্তঃসত্ত্বা মাকে আমি ঠিক আলাদাভাবে দেখে, করুণার জায়গায় দেখে, মহিলা হিসেবে দেখে তার উপর অত্যাচারকে আলাদা করব না। নৃশংসতা দুটো ক্ষেত্রেই নৃশংসতা অবলম্বন করে দেশের ভালো করা যায় না। এই দলীয় কার্যকলাপ, নৃশংস অমানবিক কার্যকলাপ, যা পশুও করে না, মানুষ সেই কার্যকলাপে আজকে লিপ্ত হচ্ছে। এরা কখনো দলনেতা হতে পারে, দেশ নেতা হতে পারে না। দলনেতা আর দেশ নেতার মধ্যে আমি পার্থক্য করি। এই দলনেতারা যেন কখনোই দেশ নেতার যে মাহাত্ম্য রয়েছে জীবনে, সেটার গুরুত্ব না পায়। ম্যাম, সমগ্র দেশ এবং রাজ্যের নিয়ে ভোটের ফলাফল নিয়ে যদি কিছু বলেন। আমার সঙ্গে একটু দ্বিমত ঘটবে অনেকের সঙ্গেই। অনেকে ভাবছে যে কিছুটা আলোর দিশা আমরা এই ফলাফলে পেয়েছি। আমি এটাকে আমার অন্তর্দৃষ্টি বা আমার বীক্ষণ বা আমার দেখা, সেই দেখাতে একটু অন্য ভিন্নত্ব রয়েছে।
আমি দুটো দিক থেকেই বলি। রাজ্যের ফলাফলের সম্পর্কে আমার প্রতিক্রিয়া আমি কিভাবে দেখছি, আর গোটা ভারতবর্ষে যে ফল আমরা পেলাম ভোটের কিভাবে দেখছি। সবাই মনে করছে যে মানুষ এবার নিজের মতটা ভোট বাক্সে দিতে পেরেছে, ভোট বাক্সে ফেলতে পেরেছে, যে আমার এই মত, আমি এই ভোট প্রার্থীকে চাই, এদের চাই না। আমি অতটা আশাবাদী, হতাশাবাদী বলছি না, নৈরাশ্যবাদী বলছি না, কিন্তু অতটা পুলকিত হতে পারছি না। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক, রাজনৈতিক মানে আমি কিন্তু রাজনীতিকে খাটো করে দেখি না। রাজনীতি খুব ভালো কাজ। নিজের ঘরের বৃত্তের বাইরে দেশের জন্য ভাবনা, কাজ করা, দেশের মানুষের ভালো করা, দেশের উন্নয়ন করা, দেশ মায়ের জন্য কাজ করা, এটাকে রাজনীতি মনে করি আমি। আমি যে রাজনীতিটা করতে পারি না, কারণ আমার সে ক্ষমতা নেই। ক্ষমতা বলতে এখানে শক্তি পাওয়ারের কথা বলছি না, সামর্থ্য নেই। অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ, অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, নিঃস্বার্থ হতে হয়, অনেক ঘরের জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয়। তো আমি বলছি রাজনৈতিক যে খেলা, খেলা শব্দটা আজকে রাজনীতি জগতের লোকেরা ব্যবহার করে, যে খেলাটা রাজনীতি নিয়ে চলে, সেই খেলার দিক থেকে আমার কাছে ভোটের ফলাফলটা তেমন করে আশার আলো আনতে পারিনি। আমি যেভাবে দেখছি, আমি খুব স্পষ্ট ভাষায় রাজ্যের ফলাফল এবং কেন্দ্রের যে অবস্থান এখন, ফলাফল প্রকাশিত হওয়ার পরে ভোটে, এই দুটোকে আমার কাছে দুটো, আমি আনন্দিত হতে গিয়েও হতে পারছি না। যে যেরকমটি ভাবা গিয়েছিল তেমনটি নয়, তার থেকে ভালো ফল হয়েছে। রাজ্যের যারা শাসক দল তারা ধাক্কা খেয়েছে, এবং গোটা কেন্দ্রে যে শাসক দল ছিল, শাসক দল মানে কি একেবারে একাধিপত্য যাদের ছিল, তারা ধাক্কা খেয়েছে। এই ভাবনা থেকে অনেকে, অনেক নাগরিক খুশি হচ্ছেন। কিন্তু কেন জানি না আমি সেই বৃত্ত থেকে আলাদা হয়ে যাচ্ছি, ভিন্ন হয়ে যাচ্ছি। খুশি হতে পারলে আমি খুব খুশি হতাম, আনন্দিত হতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানেও রাজনৈতিক যে খেলা রাজ্যে শাসক দল ঘটাতে চেয়েছিল, তার একটা ফল পাওয়া গেছে। আর গোটা ভারতবর্ষের যে শাসক দল কেন্দ্রীয়, তারা ঠিক যেভাবে কাজ করেছে, তার বলে তারই ফলে এক ধরনের ফলাফল আমরা পেয়েছি। খুব ছোট করে সেটা বলছি। রাজ্যে যে দলটি, শাসক দলটি ছিল, তারাই আবার একাধিক বেশ কিছু আসন পেয়েছে, এবং তারাই আবার তথাকথিত ক্ষমতায় এসেছে। এটা আমার মনে হয়েছে, আমার ওদের ওই রাজনৈতিক খেলা কৌশল, যেটাকে আমি অপকৌশল বলি, সত্যিকার রাজনীতি নয়, যেটা দলীয় রাজনীতি। দলীয় রাজনীতি আর সুস্থ রাজনীতির মধ্যে তফাৎ আছে। দলীয় রাজনীতি ক্ষমতা কুক্ষিগত করতে চায়, দেশের অর্থ জনসম্পদ লুটপাট করতে চায়, আর নিজের দলের মধ্যে সবকিছু রাখতে চায়। এটা দলীয় রাজনীতি। তো যেই দল শাসন ক্ষমতায় ছিল রাজ্যে, সেই দলই কিছু বেশি ভোট পেয়ে আবার শাসন ক্ষমতায় এসেছে। এর পশ্চাতে আমার মনে হয়েছে, আমি একদম খুব পরিষ্কার করে বলছি, আমি কুশলী নই, ভোট কুশলী টুশলী তো নই, এগুলোকে আগে দূর থেকে দেখতাম, পরে নিজে মনে হয়েছে, নিজে কিছুটা এর সঙ্গে নিজে চিন্তা ভাবনায় জড়িয়ে পড়েছি। আমার মনে হচ্ছে যে এর পশ্চাতে একটা ভালো খেলা চলেছে। এই যে ভোটের আগে কিছু সমীক্ষা হয়, ইংরেজি ভাষাটা আমি আর ব্যবহার করছি না, সমীক্ষা, কারা জিতবে, রাজ্যে সেরকম একটা হাওয়া উঠে তুলে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি পাচ্ছে। আমি দুঃখিত, আমি নাম সাধারণত করতে চাই না, তবু করতে হচ্ছে এক্ষেত্রে। ভারতীয় জনতা পার্টি একাধিপত্য পাবে, তারাই সমস্ত আসনগুলো প্রায় দখল করবে। যে শাসক দল বর্তমানে ক্ষমতায় এসেছে আবার এবং ছিল, তারা উৎখাত হয়ে যাবে, এরকম একটা সমীক্ষা ছড়িয়ে দেওয়া হয়েছিল খুব কৌশল করে। তাতে সম্ভবত এর একটা প্রতিক্রিয়া ঘটেছে। অর্থাৎ একটা হতে পারে সম্ভাবনার কথা আমি বলছি,
বাস্তবে কি ঘটেছে তা তো আমার জানা নেই, যেহেতু আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মানুষ নই। সম্ভাব্য পরিস্থিতিটা মনে হয় এরকম হয়েছিল, যারা ক্ষমতাসীন অর্থাৎ গদিতে বসে আছে, যারা যে শাসক দল, সেই শাসক দল তড়িঘড়ি করে, শাসক দলের একটা সুবিধা আছে আমাদের দেশে, যদিও গণতান্ত্রিক দেশ, সেই সুবিধা থাকার কথা নয়, কিন্তু তারা করে, সেই সুবিধাটা ভোগ করে। শাসক দল হলে অনেক কিছুই নিজের ক্ষমতার মধ্যে ঢুকিয়ে নিতে পারে। পুলিশ, প্রশাসন, নাগরিকদের যে সুবিধাভোগী নাগরিক, সুবিধা পাওয়া পদকের জন্য লোভী নাগরিক, এবং যে নাগরিকরা অসহায় জীবনযাপন করে, বঞ্চনার জীবনযাপন করে, সেই নাগরিক সকলকে শাসক দল নানাভাবে প্রলুব্ধ করে বা দিয়ে নিজেদের পক্ষে আনতে পারে। এমনকি ভোট দেওয়াটাও আমাকে দিয়ে বলিয়ে নেওয়া যেতে পারে, আমি যদি সুবিধাভোগী নাগরিক হই, যে আপনি কিন্তু আমার দলের ভোটটা দেবেন, না দিলে আমরা দিয়ে নেব, আর না দিলে আমরা বুঝে নেব যে আপনি দেননি। এটা প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়, দেওয়ার অবস্থানে শাসক দল থাকে। আমার মনে হয়েছে সম্ভাব্য যে পরিস্থিতি তৈরি হয়েছিল সমীক্ষার ফলে, শাসক দল তৈরি হয়েছিল, প্রস্তুত হয়েছিল যে ভোটগুলো দিতে পারা নয়, ভোটগুলো নিতে পারার পরিস্থিতি তৈরি করতে হবে। সেইটাতে শাসক দল সাফল্য লাভ করেছে, কারণ তাকে তাদের প্রস্তুত হওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে হেরে যেতে পারে, হেরে যাবেই যাবে, ওরাই নিয়ে নেবে সব। তখন শাসক দল তার নিজের ক্ষমতায় যা অস্ত্র ছিল সমস্ত অস্ত্রগুলো প্রয়োগ করেছে, করে যে আসনগুলো পেয়েছে সেই আসনগুলো পাওয়া তারই ফল। আমি খুব দুঃখী মানুষ যে আমি আশা বা আশার কথা, আনন্দের কথা বলতে পারছি না যে গণতন্ত্র সফল হয়েছে, মানুষ কিন্তু বুঝতে পেরেছে, তাই সমস্ত সমর্থনটুকু ঢেলে না দিয়ে কিছু মানুষ এদের দিয়েছে, কিছু বেশিরভাগ মানুষ শাসক দলকে দিয়েছে, কিছু কম মানুষ অন্য দলকেও দিয়েছে, সেটা হতো না, এইরকম ভাবা হচ্ছে। আমি কিন্তু এই মতের সমর্থনে কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয়েছে শাসন ক্ষমতায় রয়েছে যে দল, সেই দল সতর্ক হয়ে ভোট পাওয়ার পরিস্থিতিটা তৈরি করে নিয়েছে। যেটুকু পেয়েছে সেটুকুও পেত না যদি মানুষের সত্যিকার ভোট দেওয়ার পরিস্থিতিটা থাকতো। আর একটা ফ্যাক্টরও কাজ করেছে পশ্চিমবঙ্গে, সেটা হলো ভোট ব্যাংক। একটা সংখ্যালঘু বলা হয়, আসলে তা নয়, আমি বলবো বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে এগিয়ে রয়েছে, বঞ্চিত গোষ্ঠীর মধ্যে এগিয়ে রয়েছে যারা ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ, তারা কিন্তু এই রাজ্যের যে শাসক দল এখন এবং ভোটের আগে যারা ছিল তারা একই, অভিন্ন। সেই শাসক দলকে আর একটা শাসক দল থেকে বাঁচবার জন্য, পরিস্থিতি তাদের হাত থেকে বাঁচবার জন্যে এখানে সমর্থনটা দিয়েছে বলে একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুতরাং এই দুটো ফ্যাক্টর কাজ করেছে। শাসক দল ভোট পাইয়ে নিয়েছে, পাওয়ার অপেক্ষা করেনি যে ওরা আমাদের ভোট দেবে। আর একটা ক্ষেত্রে কিছু মানুষ, কিছু ধর্মবিশ্বাসী মানুষ, একটা বিশেষ ধর্মবিশ্বাসী মানুষ, তাদের প্রতি যারা বিদ্বেষ বিষ ছড়াচ্ছে সারা ভারতবর্ষে, তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক বলে এদেরকে গণ্য করে ভোট দিয়েছে, সেটা খুবই সম্ভব। এই হলো রাজ্যে যারা শাসক দল এখনো তাদের শাসন ক্ষমতা রাখতে পেরেছে। আমার একটা বীক্ষণ এরকম। আপনার কথা সূত্র ধরেই বলবো, এত দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতির ছবি আমাদের চোখের সামনে ধরা পড়েছে, এবং সংবাদ মাধ্যমের যে উপকারিতা, তার জন্য দ্রুতভাবে আমরা কোনো কিছু থেকেই অবগত নই এরকমটা হয়নি। আমরা দেখেছি যে যদি টু বি স্পেসিফিক রাজ্যের ক্ষেত্রে আসি, সেখানেও যে পরিমাণ দুর্নীতি ছিল, এবং পরবর্তীতে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা যেখানে জেলে, তার প্রভাব ভোটে কেন পড়লো না বলে আপনার মনে হয়?
আমি জানি না এটা আমারই ক্ষেত্রে ঘটে কেন, আমার আমার কেন জানি না। আমি একটা একটুখানি মজা করেই বলছি। আহ, আমার খুব প্রিয়জন একজন, আমার পরিবারের সদস্য, সে বলে যে মামা অন্যেরা যদি আহ, ভালো কিছু করে, অনেকজন যদি যে কোনো ভালো কাজ করে কিন্তু তাদের সংখ্যাটা বেশি হয়, সবাই করছে, তো সবাই করছে বলেই তুমি বোধহয় সেদিকে পা ফেলবে না, যদিও সেটা ভালো। এরকম একটা চারিত্রিক প্রবণতা আমার রয়েছে বলে কিনা জানি না, এক্ষেত্রেও আমি ভিন্ন মত। অনেকেই খুব আশ্চর্য হচ্ছে, বিস্ময় প্রকাশ করছে যে এত দুর্নীতি করেও শাসক দল কি করে ভোট পায়, এতগুলো ভোট কি করে পায়, আবার শাসক দলের ক্ষমতাটা ফিরে পায় কেমন করে। আমি যদি বলি সত্যিকার দুর্নীতি কতটা হয়েছে তার পরিমাপ কি সত্যি করা হলো, না দুর্নীতি 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 বলে একটি দল আরেকটি দলকে পর্যদস্ত পরাজিত করার পরিস্থিতি তৈরি করলো? আমি যুক্তিবাদী মানুষ, আমার মনে প্রশ্ন জাগছে, দুর্নীতি কবে থেকে করছে, কারা জেলে গেছে, কত বছরের দলনেতা তারা, কত বছর ধরে দুর্নীতি করছে, করা সত্ত্বেও এতদিন সবাই চুপচাপ ছিল? এটা হয়? দুর্নীতির রমরাঙা কত বছর ধরে বর্তমান রাজ্যে শাসক দল রয়েছে, তাহলে শুরু থেকেই দুর্নীতি করেছে। আজকে শুধু শিক্ষামন্ত্রীর কথাই বলি না কেন, যিনি এখন জেলে রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি তো তার শিক্ষামন্ত্রীর শুরুর সময় থেকেই দুর্নীতি করছেন। তখন কেন কিছু বলা হলো না? কেন যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে আমাদের, সেই সংস্থাগুলোর কাজ হচ্ছে যেখানে দুর্নীতি হবে সঙ্গে সঙ্গে সেইটাকে বার করে এনে সমস্ত তথ্য দেখিয়ে সেই দুর্নীতির প্রতিরোধ পন্থা তৈরি করা, শাস্তি বিধান দেওয়া। আমরা কি দেখতে পেলাম যে ঠিক যখন নির্বাচন, আবার একটা নির্বাচন কাছাকাছি সময়ে আসছে, তার আগে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, তুমি সংবাদ মাধ্যমের উপকারিতা বলছো, সংবাদ মাধ্যম তো এটাকে ব্যবহার করেছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আমার এই কথাগুলো মনে করতে পারে কেউ যে আমি বোধহয় রাজ্য সরকারের পক্ষে কথা বলছি, একেবারেই না। এই দুর্নীতি প্রথম থেকে ঠেকানো হলো না কেন? দুর্নীতিটাকে কেন রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হলো? যে কোনো ভালো জিনিস তুমি কিসের জন্য, কোন লক্ষ্য সাধনের জন্য ব্যবহার করছো, সেটার দ্বারা তার ভালোত্ব মন্দত্ব নির্ণীত হয়। কথাটা বোঝা গেল? আমি দুর্নীতির কথা বললাম, চারিদিকে ছড়িয়ে গেল দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এদের মতো দুর্নীতি আর কেউ করেনি। আমার প্রশ্ন, দুর্নীতির কথাগুলো কেন প্রথম থেকে, কেন গোয়েন্দা সংস্থাগুলো চুপ করে বসেছিল তখন, ধরেনি কেন? কেন এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হলো? এই প্রশ্ন দুটোর উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলে দুর্নীতি কেন কাজ করতে পারলো না? দুর্নীতির কথা যারা বলছে তারা নিজেরাই কি দুর্নীতিমুক্ত? তাদের মধ্যে যোগসাজশ কি ছিল না প্রথম থেকে? তারা যদি এখন নির্বাচনে হেরে যাওয়া, জয় পরাজয়ের লক্ষ্য নিয়ে দুর্নীতিটাকে ব্যবহার করে, তাহলে সেই দুর্নীতির যে অপবাদ সেটা হেরে যেতে বাধ্য। আমার তো মনে হয় সেরকম কিছুই ঘটেছে। দুর্নীতির সময়ে তাকে সমূলে উৎখাত করা হলো না কেন প্রথম থেকে? দুর্নীতিটাকে যদি আমি ব্যবহার করতে চাই আমি জিতবো বলেই, তাহলে দুর্নীতি কখনো সক্রিয় হয়ে উঠতে পারে না। সেটাই হয়েছে বলে আমার বিশ্বাস। সবাই যে ভাবছে কি করে এটা হলো, কেন এটা হলো, আমার কিছু মনে হয় না। কারণ রাজনীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তোমার সঙ্গে আমি দুটো ভিন্ন দলের রাজনীতি আমরা করি, দুজনে আমরা এমন করতে পারি একসঙ্গে বসে কিসে আমাদের সাধারণ, তোমারও ভালো হবে আমারও ভালো হবে, সেই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারি। আবার যদি দেখি না তুমি আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছ, তখন আমরা এমন একটা প্রক্রিয়া অবলম্বন করতে পারি, তুমি যখন আমাকে ছাড়িয়ে যাচ্ছ তখন সেই প্রক্রিয়াটা ব্যবহার করে লোকের কাছে ভালো হওয়া, যে ওরা দুর্নীতি করেছে অথবা আমাদের ভোট দাও, এইটা মনে হয় এই মুখোশটা খুলে গেছে। আমি যারা দুর্নীতি করেছে
নিশ্চয়ই দুর্নীতি করেছে, সে সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু দুর্নীতি করার নামক অপকর্মটাকে ব্যবহার করে অন্য দল যদি তার ফায়দা লুটতে চায়, রাজনৈতিক ফায়দা, সেটা কিন্তু আমার কাছে নিন্দনীয়। সঠিক সময়ে দুর্নীতি কেন্দ্রীয় সংস্থাগুলো কেন নির্ণয় করলো না, কেন তার শাস্তি হলো না? এটাকে ভোট কৌশলের জন্য ব্যবহার করতে গিয়ে আমার মনে হয় মার খেলো, কৌশলটা মার খেলো, রাজনৈতিক কৌশল। আর একটা কথা আমি এই প্রসঙ্গে, আগের প্রসঙ্গে যোগ করিনি, করে দিচ্ছি। সেটা হলো যে আমি যখন বলছি শাসক দলে থাকলে কিছু সুবিধা পাওয়া যায়, রাজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে, তারা সতর্ক হয়েছে যে ওই দল জিতে যাবে, না আমরা হতে দেব না, আমরা ভোটগুলো নিয়ে নেব। প্রশ্ন উঠতে পারে খুব স্বাভাবিকভাবে, লজিক্যালি, যুক্তিসম্মতভাবে প্রশ্ন উঠতে পারে, উনি রাজ্য সম্পর্কে কথা বলছেন, তাহলে কেন্দ্রেরটা যারা শাসক দল ছিল তারা কি করে নড়বড়ে হয়ে গেল? একই প্রক্রিয়াতে তারা তো তাদের শক্তিটাকে অটুট রাখতে পারত, তা হয়নি, তাই তো? আজকে আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ক্ষমতা নিয়ে দর কষাকষি হচ্ছে, কেন্দ্রীয় অবস্থান নিয়ে দর কষাকষি হচ্ছে। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী হবেন, সেরকম একটা পরিস্থিতি হয়েছে, কিন্তু অন্যদের সঙ্গে যোগসাজশ করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা নেই, একক শক্তি নেই, তারাই তো শাসক দলে ছিল। তাহলে তারা কেন রাজ্যের মতন করতে পারলো না সেরকম ব্যবস্থাটা, যেটা আপনি বলছেন? আমার উদ্দেশ্যে প্রশ্ন উঠতে পারে, যেটা আপনি বলছেন রাজ্যে করা হয়েছে, সেটা কেন তারা করতে পারলো না? তার একটা উত্তরও আমার কাছে আছে। উত্তরটা, সম্ভাব্য উত্তরটা আমি এইভাবেই ভাবছি, ভুল হতে পারে। আমি মানুষ, ভুল হতে পারে, রাজনীতি করি না, ভুল হতে পারে। আমার মনে হয়েছে কেন্দ্রে যে দল, শাসক দল, সেই শাসক দলের আজকে যে নড়বড়ে অবস্থান হয়েছে, দোদুল্যমান অবস্থান হয়েছে, তাদের যে অটুট ক্ষমতা সেটা যে ধাক্কা খেয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে তাদের অতি দম্ভ, ঔদ্ধত্য এবং নিজেদের শক্তি সম্পর্কে অটল বিশ্বাস যে আমরাই জিতবো সব জায়গায়। আমরা রাম মন্দির করেছি, অযোধ্যায় জিতে যাব, অমুক জায়গায় জিতবো, আমাদের সমর্থকরা সব রয়েছে, আমাদের তলায় কারোর সাধ্যি নেই। এই রকম অতি দম্ভ, অতি আস্থা, যার ভিত্তিটা বেশি সবল নয়, সেটা মার খেয়েছে। যে কোনো মানুষ, যে কোনো গোষ্ঠী, যে কোনো প্রতিষ্ঠান যদি তার আত্মক্ষমতার সমীক্ষা না করে, সমালোচনা না করে, বুঝতে না পারে যে আমি কি ভালো করছি কি মন্দ করছি, মনে করে আমি সব ঠিক করছি, তার একটা, তুমি বলবে তাহলে কি জনগণ শিক্ষা দিল দিদি? আমি সেটাই মনে করছি না, সেভাবে ঠিক নয়। কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, একটা প্রাকৃতিক উপায় আছে, অতি পাপীরও সর্বনাশ হয়। তো আমি এখানে অতি পাপী কথাটা আমায় মার্জনা করবেন সবাই, আমি সেইভাবে বলছি না। কিন্তু শক্তির যে অতি স্পর্ধা, আমি শক্তির অবস্থানে রয়েছি, ক্ষমতার অবস্থানে রয়েছি, আমরা এমন কাজ করেছি যে কাজটা সমস্ত দেশবাসী মেনে নেবে, আমাদেরকে সমর্থন করবে, আমাদেরকে ঠেলে দেওয়ার সামর্থ্য কারণেই, এই অতি ঔদ্ধত্যের কারণে আজকে তারা টলায়মান হয়েছে, এবং সেটা হয় প্রাকৃতিক উপায়ে, সেটা হয়। সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেশে শুধু নয়, সর্বত্র আছে। এইভাবেই আমরা বাঁচি। আমার মনে হয় পাপের তরি যখন পূর্ণ হয়ে যায়, যদি কেউ অনিষ্ট কাজ করতে 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 নৌকোটা, নিজের নৌজীবনের নৌকোটাকে ভরিয়ে ফেলে, তাহলে সেই নৌকো ডুবে যেতে বাধ্য হয়। সেরকম কেন্দ্রের ক্ষেত্রে শাসক দল হওয়া সত্ত্বেও তাদের অতি দম্ভ, অতি আত্মবিশ্বাস, অতি আস্থা তাদেরকে টলিয়ে দিয়েছে। এটার থেকে মানুষের শিক্ষা নেওয়ার আছে। কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিত্ব যেন মনে না করে আমি পূর্ণ, সর্বশক্তিমান। এরকমও তো কথা শুনতে পাচ্ছি আমরা, সর্বশক্তিমান বলে সবাই যাদের ভগবান, আল্লাহ পাল্লা এসব মানে টানে, সেই সর্বশক্তিমানের থেকে সরাসরি আমি এসেছি, এরকম কথাও তো বলা হচ্ছে। তো এগুলো আমার মনে হয় এর থেকে মানুষ শিক্ষা পায়, সেই শিক্ষা তারা পেয়েছে। এটা আমাদের কিন্তু, আমি এই কথাটা বলেই এই পর্যায়ে তোমার প্রশ্নের উত্তর শেষ করছি। এইটা একটা খুব ভালো দিক আমার মনে হচ্ছে। ঔদ্ধত্য
চূড়ান্ত উদ্ধত্ত। এরাও উদ্ধত খুব, কিন্তু এরা কায়দা কৌশলগুলো ঠিক বুঝে নিয়েছিল। ওই যে সমালোচনাটা হলো ওরা এসে দখল করবে, এরা সঙ্গে সঙ্গে মন্দ কৌশলগুলো সব অবলম্বন করেছে। আর ওরা কি করেছিল, ওরা ভেবেছে যে আমাদের কোনো কায়দা কৌশল কিছু করতে হবে না, আমরা নিশ্চিত পেয়ে যাব। এই যে অতি আস্থা নিজেদের প্রতি, এটা ওদের ক্ষতি করেছে। এই দুটো রাজ্য এবং কেন্দ্র সম্পর্কে, ভোটের ফলাফল সম্পর্কে আমার অভিমতটা এরকম। আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনের মধ্যে এই ধরনের ভাবনাগুলো সক্রিয় রয়েছে। চিন্তাশীলতার পথে চলি, সেই পথ আমাকে এই ধরনের ভাবতে প্ররোচনা দিয়েছে।